আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভোটের পর নয়া সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেওয়ার হুঁশিয়ারি। নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নির্ভর করছে 657 বিচারকের উপর কবে শপথ নেবেন নতুন প্রধানমন্ত্রী। জামাতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি, রয়টার্সকে তারেক রহমান। চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগ যুক্তরাষ্ট্রের। ইরানের সঙ্গে আলোচনা করে খুশি ট্রাম্প। এবার বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে তারা যদি শরীফ ওসমান হাদির হত্যার বিচার না করে তাহলে তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। সংগঠনটির নেতাকর্মীদের উপর পুলিশের হামলা প্রসঙ্গে শুক্রবার 6 ফেব্রুয়ারি রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। আব্দুল্লাহ আল জাবের এ সময় বলেন, আমরা আমাদের এক ভাইকে হারিয়েছি, এরপর আমাদের আর কোনো ভাইকে হারালেও নির্বাচন 12 তারিখে হইতে হবে। নির্বাচন পেছানো যাবে না। তবে নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা যদি হাদি হত্যার ব্যাপারে পদক্ষেপ না নেয়, আমরা শুধু বলি ব্যাপারটা এমন, আমরা তাদের জীবনকে জাহান্নাম বানাই দেব। বলছি তাদের জীবনকে জাহান্নাম বানাই দেব। এদিকে ইনকিলাব মঞ্চের দাবি অনুযায়ী হাদি হত্যার ঘটনা তদন্তে 8 তারিখের মধ্যে জাতিসংঘের সংশ্লিষ্ট শাখায় চিঠি পাঠাবে বলে জানিয়েছে সরকার। সেই চিঠিতে কি লেখা থাকবে তা দেখতে চাওয়ার দাবি তুলেছে সংগঠনটি। এজন্য 8 তারিখ পর্যন্ত নেতাকর্মীদের ধৈর্য ধারণ করতে বলা হয়। এ সময় তারা স্পষ্ট করেন তারা কেবল স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত চান, যা জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এছাড়া শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষের যে ঘটনা, এ নিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, ফ্যাসিবাদী আমলের পুলিশ লীগ আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে। আমাদের উপর যখন হামলা হয়েছে তখন সবাই নেমপ্লেট খুলে ফেলেছে। ইনকিলাব মঞ্চের এমন কোনো কর্মী নাই আজকে আহত হয়নি। 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নতুন প্রধানমন্ত্রী হিসেবে 15 বা 16 ফেব্রুয়ারি শপথ গ্রহণ করতে পারেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। ভোট গ্রহণের 3 দিন পরই নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান হতে পারে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, সবচেয়ে দ্রুততম সময়ে হ্যান্ডওভার হবে। এটা যদি দেখা যায় যে 3 দিনের মধ্যে এমপিরা শপথ নিয়েছেন, নেওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দলের লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন, শপথ নেন নতুন প্রাইম মিনিস্টার হিসেবে। তিনি 3 দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে, মানে 15 ফেব্রুয়ারিতেও হয়ে যেতে পারে, এটা 16 ফেব্রুয়ারিতেও হতে পারে। প্রেস সচিব বলেন, আমার মনে হয় না এটা 17 বা 18 ফেব্রুয়ারি পরে যাবে। এই বিষয়ে আইন মন্ত্রণালয় এবং আমাদের আইন উপদেষ্টা মহোদয় বলবেন। অন্তর্বর্তী সরকার নির্বাচনের পর 180 দিন ক্ষমতা ধরে রাখবে, এমন অপপ্রচার চালানো হচ্ছে বলে ব্রিফিংয়ে অভিযোগ করেন উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, যারা এই অপপ্রচারটা চালাচ্ছে তাদের উদ্দেশ্যটা হচ্ছে অসৎ ও উদ্দেশ্যমূলক। তারা এটা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা মনে করি যে এ ধরনের বিভ্রান্তির কোনো সুযোগ নেই। সরকার প্রথম থেকেই জনগণকে নিশ্চিত করেছে যে নির্বাচন শেষ হওয়ার পর যারাই নির্বাচিত হবেন, সংখ্যাগরিষ্ঠতা পাবেন, তাদের হাতে রাষ্ট্র পরিচালনার ভার তুলে দিয়ে সরকার তার দায়িত্ব থেকে সরে যাবে। এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নেই। আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচিত এমপিরা সমান্তরালভাবে 180 কার্যদিবস সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। 180 কার্যদিবসের যে বিষয়টা আলোচনায় এসেছে সেটাও এর আগে বিভিন্ন সময়ে সরকারের যারা দায়িত্বশীল তারা পরিষ্কার করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 10 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত 5 দিনের জন্য নির্বাচনী অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে 657 জন বিচারককে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ মনোনয়ন দিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের তালিকা নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠায়। মনোনয়নপত্রে বলা হয়, আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 300টি নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের আগের 2 দিন, ভোটের দিন এবং ভোটের পরের 2 দিন, মোট 5 দিন 10 থেকে 14 ফেব্রুয়ারি দায়িত্ব পালনের জন্য সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের 657 জন বিচারককে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা 1972 সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সংগঠিত নির্বাচনী অপরাধ আমলে নেওয়া এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম সম্পন্ন করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়, মনোনীত ম্যাজিস্ট্রেটরা গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় সংগঠিত অপরাধে দ্য কোড অব ক্রিমিনাল প্রসিকিউটর 1898 অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন। এর আগে গত 3 ফেব্রুয়ারি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে দায়িত্ব পালনের জন্য 1051 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জামাত ইসলামীর সঙ্গে ঐক্যমত্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, বিএনপির এককভাবে সরকার গঠনের সক্ষমতা রয়েছে। শুক্রবার 6 ফেব্রুয়ারি নিজের দলীয় কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি এ অবস্থানের কথা জানান তারেক রহমান। একই সঙ্গে তিনি কথা বলেন চীনের সঙ্গে সম্পর্ক বাড়ানো, জেনজিদের ভোট ও রোহিঙ্গা ইস্যুতে। আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে জামাত ইসলামীকে। দলটি আগে নিষিদ্ধ থাকলেও এখন আবার রাজনৈতিক শক্তি হিসেবে দেখা দিচ্ছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ও জামাত জোট সরকার পরিচালনা করেছিল। জামাত জানিয়েছে তারা দেশকে স্থিতিশীল করতে একটি ঐক্য সরকার গঠনের মাধ্যমে আবারও অংশীদারিত্বে আগ্রহী। রয়টার্সকে জোট সরকার গঠনের বিষয়ে পাল্টা প্রশ্ন করেছেন তারেক রহমান। আমি কিভাবে আমার রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে সরকার গঠন করব? তাহলে বিরোধী দলই বা কে হবে? বিএনপি চেয়ারম্যান বলেন, আমি জানি না তারা কতটি আসন পাবে, তবে যদি তারা বিরোধী দলে থাকে আমি আশা করি তারা একটি ভালো বিরোধী দল হবে। বিএনপি সংসদে 300টি আসনের মধ্যে 2/3 বেশি আসন জয়লাভে আত্মবিশ্বাসী। দলটি 292টি আসনে প্রার্থী দিয়েছে, আর বাকি আসনগুলোতে তাদের মিত্ররা প্রার্থী দিয়েছে। নির্বাচিত হলে বাংলাদেশ ভারতের দিকে থেকে সরে চীনের দিকে ঝুঁকবে কিনা এমন প্রশ্নে তারেক রহমান বলেন, প্রায় 17,50,00,000 মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সক্ষম এমন অংশীদার প্রয়োজন বাংলাদেশের। তিনি বলেন, আমরা যদি সরকারে আসি আমাদের তরুণদের জন্য চাকরি দিতে হবে, দেশে ব্যবসা আনতে হবে যাতে কর্মসংস্থান তৈরি হয় এবং মানুষ ভালো জীবন পায়। সুতরাং বাংলাদেশের স্বার্থ সার্বভৌমত্ব রক্ষা করে যে দেশ বা পক্ষ আমাদের জনগণ ও দেশের জন্য উপযোগী প্রস্তাব দেবে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে, কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে নয়। শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে অংশ নিতে পারবেন কিনা এ প্রশ্নে তিনি বলেন, যদি কেউ জনগণের কাছে গ্রহণযোগ্য হন, যদি মানুষ তাকে স্বাগত জানায়, তাহলে রাজনীতি করার অধিকার সবারই আছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চীন 2020 সালে গোপনে একটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। জেনিভায় আয়োজিত বৈশ্বিক নিরস্ত্রীকরণ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে চীন ও রাশিয়াকে নিয়ে একটি নতুন ও বিস্তৃত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করার জোরালো আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শেষ কার্যকর পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষ হওয়ার একদিন পর এমন অভিযোগ আনা হলো চীনের বিরুদ্ধে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং চীনের এই গোপন তৎপরতা পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট করে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে। ভিয়েনার শুক্রবার এক বৈশ্বিক নিরস্ত্রীকরণ সম্মেলনে যুক্তরাষ্ট্রের আর্মস কন্ট্রোল ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস ডিন্যানো বলেন, যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে যে চীন কয়েকটি পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালিয়েছে, যার মধ্যে 2020 সালের 22 জুন পরিচালিত একটি পরীক্ষাও অন্তর্ভুক্ত। ওই পরীক্ষার শক্তি ছিল শত শত টন TNTর সমান। তিনি দাবি করেন, এসব পরীক্ষার গোপন রাখতে চীন সামরিক বাহিনী বিস্ফোরণের ভূমিকম্পন আড়াল করার কৌশল ব্যবহার করেছে, যা পরীক্ষা নিষেধাজ্ঞা অস্বীকার লঙ্ঘনের শামিল। ডিন্যানোর এই বক্তব্যের বিপরীতে পারমাণবিক পরীক্ষা পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থার এক শীর্ষ কর্মকর্তা জানান, তাদের ব্যবস্থায় 2020 সালের 22 জুন কোনো পারমাণবিক অস্ত্র পরীক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ঘটনা ধরা পড়েনি। সংস্থাটি জানায়, তাদের পর্যবেক্ষণ ব্যবস্থা সাধারণত 500 টন TNTর সমান বা তার বেশি শক্তির বিস্ফোরণ শনাক্ত করতে সক্ষম। ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। শুক্রবার 6 ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পরোক্ষ সংলাপে বসেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি জড়ো করেছে মার্কিনিরা। এরই মধ্যে আলোচনা হয়েছে। এই আলোচনার লক্ষ্য ছিল উত্তেজনা বৃদ্ধি আটকানো। ভালো আলোচনা হয়েছে জানিয়ে ট্রাম্প তার সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ইরান নিয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে, দেখে মনে হচ্ছে ইরান চুক্তি করতে মরিয়া। আমরা আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসতে যাচ্ছি। ওমানে আলোচনা চলার মধ্যেই দেশটিকে নিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেছে ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে তেহরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন তিনি। ট্রাম্প এই আদেশে বলেছেন, যেসব দেশ ইরান থেকে পণ্য কিনবে সেসব দেশের পণ্য যুক্তরাষ্ট্র সেকেন্ডারি শুল্ক আরোপ করবে। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। ফেব্রুয়ারির শুরু থেকে সূর্যাস্তের পরপর পশ্চিম দিগন্তের গ্রহদের আনাগোনা শুরু হয়েছে। একটু মনোযোগ দিয়ে তাকালেই রাতের আকাশে বৃহস্পতি, বুধ, নেপচুন, শনি, ইউরেনাস ও শুক্র গ্রহ দেখা যাচ্ছে। শুক্র ও বুধ গ্রহ দেখা যাচ্ছে দিগন্তের খুব কাছে। এছাড়া আকাশ পুরোপুরি অন্ধকার হওয়ার আগেই শুক্র গ্রহকে সবচেয়ে উজ্জ্বল বিন্দুর মতো দেখা যাচ্ছে। 9 ফেব্রুয়ারি পূর্ণিমা। ফেব্রুয়ারির পূর্ণিমাকে উত্তর গোলার্ধে ঐতিহাসিকভাবে স্নো মুন বলা হয়। এই দিন চাঁদ তার পূর্ণ রূপ নিয়ে আকাশে হাজির হবে। এই সময় চাঁদের উজ্জ্বলতা গ্রহগুলোর দৃশ্যমান কিছুটা প্রভাব ফেলতে পারে। 15 ফেব্রুয়ারির মধ্যে চাঁদ বিভিন্ন গ্রহের খুব কাছ দিয়ে অতিক্রম করবে, যা জ্যোতিষবিজ্ঞানীদের ভাষায় কনজাংশন নামে পরিচিত।
চাঁদ ও মঙ্গলের সাক্ষাৎ হবে এই সময়ে। এই সময়ের মধ্যে রাতের আকাশে চাঁদকে লাল গ্রহ মঙ্গলের কাছাকাছি অবস্থানেও দেখা যেতে পারে। সূর্যাস্তের পরপরই গোধূলি চলাকালীন সময়টা গ্রহ দেখার সবচেয়ে ভালো সময়। এ সময় বুধ ও শনি গ্রহ দিগন্তের খুব কাছাকাছি অর্থাৎ নিচে অবস্থান করে। তাই গ্রহগুলো দেখার জন্য উঁচু ভবন বা পশ্চিম দিগন্তে উন্মুক্ত থাকা খোলা মাঠ বেছে নিতে হবে। শহর থেকে দূরে যেখানে কৃত্রিম আলো কম, সেখান থেকে গ্রহগুলো এবং ছায়াপথ অনেক বেশি স্পষ্ট দেখা যাবে। বৃহস্পতিবার ও শুক্রবার গ্রহ খালি চোখেই স্পষ্টভাবে দেখা গেলেও নেপচুন ও ইউরেনাস দেখার জন্য ভালো মানের বাইনোকুলার বা টেলিস্কোপ প্রয়োজন হবে। ইউরেনাস ও নেপচুন যেহেতু খুব ক্ষীণ আলো দেয়, তাই এগুলো চিহ্নিত করতে স্কাই ম্যাপ অ্যাপের সহায়তা নেওয়া যেতে পারে। এবার খেলার খবর। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ না থাকা দুঃখজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। পাশাপাশি ভারতের সাথে ম্যাচ না খেলার বিষয়ে বলেছেন তিনি। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিত অধিনায়কদের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। পাকিস্তান অধিনায়ক বলেন, ভারতের বিপক্ষে খেলা আমাদের নিয়ন্ত্রণ নেই, এটি সরকারের সিদ্ধান্ত। যদি ভারতের বিপক্ষে সেমিফাইনাল অথবা ফাইনালে খেলতে হয়, তাহলে সেটার জন্য আমরা সরকারের নির্দেশনা মেনে চলব। বাংলাদেশ ইস্যুতে তিনি বলেন, বাংলাদেশের বিশ্বকাপ না খেলা অত্যন্ত দুঃখজনক। তারা অনেক ভালো দল, আশা করি তারা আমাদের সমর্থন করবে। আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলছি। গত বছর এশিয়া কাপের পর থেকে কোনো সিরিজ হারেনি। আমাদের সবকিছু ভালোভাবে চলছে এবং আমরা ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী বলেও তিনি জানান। পাকিস্তান অধিনায়ক আরও বলেন, আমরা গত বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরেছিলাম। এবার আমরা সেই হতাশা ভুলে ভালো কিছু করতে দৃঢ় প্রতিজ্ঞ। উল্লেখ্য, নিরাপত্তার কারণে বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে শ্রীলঙ্কায় খেলতে চাইলে তাতে সমর্থন দেয় পাকিস্তান, কিন্তু শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশের দাবি মানেনি। সেই জায়গায় যুক্ত হয়েছে স্কটল্যান্ড। বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় পাকিস্তান তাদেরকে গ্রুপ ম্যাচে আয়োজক দেশ ভারতের মুখোমুখি হতে অস্বীকৃতি জানানোর পর থেকে টুর্নামেন্টটি নিয়ে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।